আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, আমাকে এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু শুরুতে জানতে চাই যে এই যে দুষ্ট চক্রের যে ভারসাম্য নিম্ন স্তরের আমরা প্রতিবেদন দেখলাম, সেক্ষেত্রে আসলে কি ভাবছেন আপনারা, যে বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে আসলে অবলোকন কি করছেন? দেখুন, সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস যেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে এই ধরনের ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস বহু দশকে কখনো ফেস করিনি। মানে এই ধরনের বলছি কারণ এটা হচ্ছে কম্বিনেশন অফ মাল্টিপল ফ্যাক্টরস। আপনি যদি একটু পিছনে তাকান দেখবেন যে আসলে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর, বেসরকারি খাত ওভারঅল কতগুলো ভয়াবহ, কতগুলো চাপের মুখে পড়েছে গত 3 বছরে। এবং এটার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরেও একটা বড় ধরনের চাপ পড়েছে, যে এনপিএল যেটা আমরা কুরিন এক্সপ্লোশন হয়েছে রীতিমতো। এবং এটার সাথে এখন অ্যাড হচ্ছে একটা খুব অ্যাকিউট একটা এনার্জি ক্রাইসিস। সো এই যে এই কম্বিনেশন অফ 3-4টা এফেক্ট, এটা কিন্তু আমরা আমাদের প্রাইভেট সেক্টর কখনোই দেখেছে বলে আমার মনে পড়ে না। কিন্তু সেই জায়গাতে উত্তরণের পথ কি মনে করছেন? দেখুন, উত্তরণ করতে গেলে আপনাকে কিছু জিনিস আপনাকে করতেই হবে। যেমন 1 নাম্বার হচ্ছে যে আমরা যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির ইয়েতে ছিলাম, চক্রে ছিলাম, সেটা থেকে যদি না বের হই তাহলে আসলে মানে সোজা বাংলা, আপনাকে যদি ঋণের প্রবাহ যদি বাড়ানো না যায়, আপনার ইনভেস্টমেন্টের প্রবাহ যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু এটা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। কারণ এটা থেকে বেসিক্যালি আপনার এই ধরনের ইকোনমিক স্লোডাউন হওয়ার পরে আপনাকে যদি আপনি দুটো অপশন থাকে, হয় আপনি একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামে আটকে যাবেন, অথবা এটার থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ফ্লো বাড়ানো। সেটা সরকারি ইনভেস্টমেন্ট দিয়ে বাড়াতে পারবেন আপনি, সেকেন্ড হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দিয়ে বাড়াতে পারবেন। তো এখন এই মুহূর্তে সরকার যেমন চেষ্টা করছে যে আপনার সরকারি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, যেটার ইন্ডিকেশন বাজেটে আছে, কিন্তু আপনি যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি রাখেন তখন কিন্তু আসলে বেসরকারি খাতে ঋণের প্রবাহও বাড়ে না, ইনভেস্টমেন্টও বাড়ে না। ফলে যেটা হয় যে এটা থেকে বেরোনো, তো বেসিক্যালি দুটো রাস্তার একটা যদি আমরা বন্ধ করে রাখি তখন কিন্তু সেটা কাজ করবে না। আবার এই মুহূর্তে যদি আপনি ফিসকাল আপনার মনিটারি পলিসি যদি লুজেন করেন, মানে আপনি যদি ক্রেডিট ফ্লো বাড়ান, তারল্য যদি বাড়ান, তাহলে খুব ক্ষুদ্র একটা সম্ভাবনা আছে যে মূল্যস্ফীতি বাড়বে। আমাদের ধারণা এটা বাড়বে না। কারণটা হচ্ছে, আপনি যদি মূল্যস্ফীতির ইনহারেন্ট নেচার চিন্তা করেন বাংলাদেশে, এটা কিন্তু ডিমান্ড ড্রিভেন না, এটা সাপ্লাই কনস্ট্যান্ট ড্রিভেন। কারণটা হচ্ছে যে আপনার যথেষ্ট ইম্পোর্ট করা যাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা যথেষ্ট সাপ্লাই দিতে পারছি না। এই দুটো কম্বিনেশন মিলিয়ে কিন্তু ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার। আপনি যদি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখেন, গত 24 মাস যদি হিসাব করেন, দেখবেন যে বাংলাদেশের ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার ছিল এক্সচেঞ্জ রেটের ট্রানজিশন। সো এক্সচেঞ্জ রেট যখনই স্টেবিলাইজ করে গেছে, তারপরে কিন্তু ইনফ্লেশন একটা লেভেলে স্টেবিলাইজ করে গেছে। সো এই কারণে আমরা মনে করি যে আসলে যে উচ্চ সুদ হার এবং যে টাইটেন মনিটারি পলিসি, যে মানি সাপ্লাই কমিয়ে দেওয়া, সেটা বোধহয় ঠিক হয়নি। বাংলাদেশ ব্যাংক কিন্তু ফর্মালি এটা থেকে এখনও বেরিয়ে আসেনি। হ্যাঁ, তারা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ডিক্লেয়ার করেছেন, কিন্তু গত মাসে যেটা ভালো কাজ যেটা হচ্ছে যে 0.5% আপনার ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি একটা ভালো উদ্যোগ। সেক্ষেত্রে আমরা শর্ট টাইমে তো 3টা সরকার, আওয়ামী সরকার তো 15 বছর বেশ তাদের ক্ষমতা যতটুকুই তাদের প্রভাব বিস্তার করেছে। সেক্ষেত্রে সেকেন্ড আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট, এবং এখন বিএনপি সরকার। সেক্ষেত্রে এখন বর্তমানে মনিটারি পলিসি যেটা আপনি কথা বলছিলেন, সেটি আসলে কতটা বেসরকারি বান্ধব কিংবা কর্মসংস্থান বান্ধব কি মনে করছেন? এই আপনি যদি মনিটারি পলিসি হেডলাইন টার্মসে দেখেন, এটা এখনো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কখনো বিনিয়োগ কিংবা আপনার কর্মসংস্থান বান্ধব হয় না, এটা উল্টো দিকে কাজ করে। কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশ ব্যাংক যেটা করছেন সেটা হচ্ছে, একদিকে টাইটেন মনিটারি পলিসির কথা বলছেন, আবার গত মাসে যেহেতু আপনার ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসছেন, একই সাথে তারা আসলে প্র্যাকটিক্যাল কিছু স্টেপস নেওয়ার চেষ্টা করছেন, প্র্যাগমেটিক। সেটা কি আসলে মানে উভয় সংকট কিংবা উভয় দিকে কথোপকথন হয়ে যাচ্ছে না, কিংবা স্টেপ নেওয়া হয়ে যাচ্ছে? এটা উভয় দিকে স্টেপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ফান্ডামেন্টাল কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম আছে আমাদের, যেটার অধিকাংশের শুরু আসলে গত বছর। আপনি যদি দেখেন যে ব্যাংকিং সিস্টেমে যেই এনপিএল এর যেই এক্সপ্লোশনটা হয়েছে, এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে আপনি এনপিএল এর ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছেন। যেই মানে একদিকে তো হচ্ছে যে বেসরকারি খাত এমনিতেই একটা খুব নাজুক অবস্থা ছিল, এফএক্স বড় ধরনের ডিভ্যালুয়েশনের যে ইম্প্যাক্ট যেটা, সেটার ফলে। সেকেন্ড হচ্ছে আপনার
আপনি কন্ট্রাকশন মানে আপনার যে এনপিএল এর ডেফিনেশন কিংবা ক্রেডিট টাইটনিং যদি আমরা বলি, এই কাজটা করেছেন এমন একটা পয়েন্টে যখন আসলে প্রাইভেট সেক্টরে বড় ধরনের একটা তারল্য সংকট তৈরি হয়ে গেছে। কীরকম? যেমন ধরুন ফর ম্যানুফ্যাকচারারদের জন্য এক্সচেঞ্জ রেটের কারণে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে গেছে 40%। এই অবস্থায় আপনি ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে বাড়তে তো দিচ্ছেনই না, বরঞ্চ যেখানে আমাদের ক্রেডিট ফ্লো গ্রোথ থাকে 15%, 10 থেকে 15%, সেটাকে আপনি 3-4-5% লেভেলে নামিয়ে এনেছেন ক্যাপিটাল রেস্ট্রিকশনের কারণে। সো এটার ফলে যেটা হয়েছে যে প্রাইভেট সেক্টরে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ব্যাপারটা শুধুমাত্র যে এনার্জি কিংবা ব্যাংকের টাকা পাওয়া যাচ্ছে তা না, মানে একটু বিশদভাবে ব্যাখ্যা করা দরকার যে দেখুন, একটা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ চলতে গেলে তাকে ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লোটা থাকতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো যদি ইন রিয়েল টার্ম যদি আপনি 40% কমিয়ে দেন, তাহলে তো তার পক্ষে আসলে আগের লেভেলে অপারেট করা সম্ভব না। ফলে যেটা হবে তখন আপনার ওই যে লোয়ার লেভেল ইকুইলিব্রিয়ামে নেমে আসতে হবে। সেক্ষেত্রে শর্ট টাইমে কি মনে করছেন যে বেসরকারি খাত কর্মসংস্থান কি এখনো সেই নতজন অবস্থায় থাকবে নাকি বাড়বে, কি মনে করছেন? দেখুন, এটা তো ঘুরতে সময় লাগে। বাংলাদেশের ইকোনমি আসলে আর খুব একটা ছোট না। বাংলাদেশের ইকোনমি কিন্তু এখন মোটামুটি 30-35টা দেশের লেভেলে আছে, এবং কিছু কিছু জায়গায় আপনি যদি দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের ক্ষেত্রে আমরা কিন্তু আসিয়ানের অনেকগুলো দেশের থেকে সাইজে বড়। সো এই কনটেক্সটে যদি বলি যে ঘুরতেও কিন্তু সময় লাগবে, 1-2 বছর আমরা যেটা এক্সপেক্ট করি যে এই ধরনের বড় ডিপের পরে 1-2 বছর লাগে ওভারঅল ইকোনমি রিটার্ন করতে, মানে আপনার আগের লেভেলে ফেরত আসতে অ্যাট এ মিনিমাম। অনেক অনেক ধন্যবাদ আশরাফ ভাই আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম দেশের অর্থনীতি সহ ব্যবসা পরিসর সবকিছু মিলে। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ।